বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরও একটি বিশেষ ক্লাস। বিশেষ বলতে এই জন্য যেহেতু অনুরোধের ক্লাস, তাই দেখতে পাচ্ছ নবম বা দশম শ্রেণীর রসায়ন পাঠের বিষয় রাসায়নিক বন্ধন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কিছু বেসিক বিষয় খুব সহজে চেষ্টা করব যাতে তোমাদের সহজে বোধগম্য হয়। তো আর কথা নয়, চলো আমরা মূল পাঠে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠের বিষয় রাসায়নিক বন্ধন। আগে আমার জানতে হবে রাসায়নিক বন্ধন কি। সংজ্ঞা না জানলে, অধ্যায়ের শুরু কী নিয়ে আলোচনা তা না জানলে আমরা পাঠের ভিতরে যেতে পারবো না। তাই আগেই জানতে হবে রাসায়নিক বন্ধন কাকে বলে। আমি ছোট্ট করে বলছি, তোমরা সুন্দর করে লিখে নাও। যে আকর্ষণ বলের মাধ্যমে একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে যুক্ত হয়ে একটি যৌগ গঠন করে তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তারপর আমি লিখে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তুলে নিতে পারো যে আকর্ষণ বলের মাধ্যমে একটি পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হয় তাকে রাসায়নিক বন্ধন বলে। আমি মুখে বলেছি, এবার সংজ্ঞা আকারে লিখে দিয়েছি। একটা এক্সাম্পল না দিলে কি হয়? অবশ্যই না। দেখো, সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে কি হলো? সোডিয়াম ক্লোরাইড। একটা কি রাসায়নিক বন্ধন। আমরা আজকে এর ডিটেলস আলোচনা করব, এজন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠে ঢোকার শুরুতে আমরা রাসায়নিক বন্ধনের সংজ্ঞা পেলাম। এখন বিস্তারিত আলোচনার জন্য প্রথম হলো যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কি? মুখে বলি, পরে লিখে দেব উদাহরণসহ। কোনো মৌলের প্রধান শক্তি স্তরের সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। তোমরা কতটুক বুঝতে পারছো জানি না। আমি এবার সংজ্ঞা আকারে উদাহরণসহ লিখে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, যোজ্যতা ইলেকট্রন কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। আমরা সংজ্ঞা বুঝতে পারছি। একটি উদাহরণ দিলে তোমাদের আরও ক্লিয়ার হবে। দেখো, সোডিয়াম, যার ইলেকট্রন সংখ্যা 11। কী হবে? সাজাতে হবে বা বিন্যাস করতে হবে। দেখো, 1s2 2s2 2p 6 3s2 3p 4 10 3s1। তাহলে দেখো, 2 4 10 11, উদাহরণ 2 3। সোডিয়ামের ইলেকট্রন তিনটি প্রধান শক্তি স্তরে বিন্যস্ত। দেখতে পাচ্ছ, 1 দ্বারা প্রথম শক্তি স্তর, 2 দ্বারা দ্বিতীয় শক্তি স্তর, 3 দ্বারা তৃতীয় শক্তি স্তর। এক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে কতগুলো? একটি। কত? 3s1। তা আমরা বলতে পারি অনায়াসে সোডিয়ামের যোজ্যতা কত? তো নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বই দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ কয়েকটি সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তোমরা সুন্দর করে তোমাদের নোট খাতায় তুলে নেবে। আশা করি সংজ্ঞাগুলো দ্বারা তোমরা তোমাদের যে যোজ্যতা, যোজনী এর ধারণা ক্লিয়ার হবে। তাহলে দেখো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে অথবা
যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকে মৌলের যোজনী বা যোজ্যতা বলে। এক্ষেত্রে তিনটি নোট দেওয়া আছে গুরুত্বপূর্ণ। দেখো, ধাতব মৌলের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা হলো যোজনী বা যোজ্যতা। ঠিক তেমনি অধাতব মৌলের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রনের সংখ্যা হলো যোজনী বা যোজ্যতা। দুটো পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। ধাতবের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের আর অধাতবের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন। নিচে দেখো, নিষ্ক্রিয় শ্রেণীর মৌলসমূহ সাধারণত অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয় না, তাই তাদের যোজনী বা যোজ্যতা শূন্য। তোমরা সুন্দর করে তোমাদের খাতায় তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা, বলে দেখতে পাচ্ছ অন্য একটি টপিক, অষ্টক ও দুইয়ের নিয়ম। অনেক শিক্ষার্থীর মধ্যে একটি কঠিন ধারণা, অষ্টক নিয়ম কি, দুইয়ের নিয়ম কি। আমি 1 মিনিটে শেষ করব অষ্টক নিয়ম আর দুইয়ের নিয়ম। অষ্টক নিয়ম হলো কোনো কোনো মৌল যৌগ গঠন করার জন্য তখনই উপযুক্ত হবে যখন তার সর্বশেষ কক্ষপথ 8টি ইলেকট্রন, কতটি? 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। নেই, কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন সেই নিয়মকে বলা হয় অষ্টক নিয়ম। তোমরা নিশ্চয়ই বোঝোনি, একটি এক্সাম্পল দিচ্ছি, আশা করি সহজ হবে। ক্লোরিন, যার ইলেকট্রন সংখ্যা 17, কীভাবে বিন্যস্ত থাকে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। দেখো, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তো সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? 7টি। অষ্টক পূর্ণ করার জন্য তার প্রয়োজন কয়টি? 1টি। এক্ষেত্রে হলো অষ্টক নিয়ম। সোজা কথা বুঝতে পেরেছ নিশ্চয়ই, যে 8টি ইলেকট্রন হওয়ার জন্য যে নিয়মটা, 7টি রয়েছে, হয় সে 7টি ত্যাগ করতে পারে, না হয় একটি গ্রহণ করে 8টি হয়। এক্ষেত্রে 7টি ইলেকট্রন ত্যাগ করা অনেক শক্তির ব্যাপার, আমরা সেদিকে না যাই। একটি ইলেকট্রন গ্রহণ করা সহজ। তো একটি ইলেকট্রন গ্রহণ করলে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হয় কয়টি? 8টি। এটাই হলো অষ্টক নিয়ম। নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ। এবার আসি, তাহলে স্যার দুইয়ের নিয়ম কি? দুইয়ের নিয়ম হলো সর্বশেষ কক্ষপথ তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করবে। তা হলো দুইয়ের নিয়ম। কীভাবে দেখো, হাইড্রোজেনের ইলেকট্রন একটি, তোমরা সবাই জানো, বিন্যস্ত থাকে 1s1। এ তো অষ্টক পূর্ণ করতে পারে না, হয়তো একটি সে দিতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে হাইড্রোজেন তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কত? 2, তার ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় বা পারে। এই জন্য হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র দুইয়ের নিয়ম প্রযোজ্য। তাই আমি সহজেই বলবো, যখন কোনো মৌলের সর্বশেষ কক্ষপথ 8টি ইলেকট্রন পূর্ণ হওয়ার ফলে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করে, তাহলে বলতে পারো ক্লোরিন কার ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করবে? আর্গনের। কেন? আর্গনের ইলেকট্রন 18টি। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম 2টি। তাই এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে দুইয়ের নিয়ম, ক্লোরিনের ক্ষেত্রে অষ্টক নিয়ম। আমার মনে হয় তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, অ্যানায়ন ও ক্যাটায়ন। আমি চেষ্টা করব সহজে বোঝানোর জন্য অ্যানায়ন কি বা ক্যাটায়ন কি।
ক্যাটায়ন, অ্যানায়ন। মনে রাখার জন্য আমি যেটা অবলম্বন করি তা হলো ক্যাটায়ন, ক রয়েছে কাটা, কাটা। অ্যানায়ন তার বিপরীত, তার মানে ক্যাটায়ন হলো ধনাত্মক, অ্যানায়ন হলো তার বিপরীত ঋণাত্মক। আবার মনে রাখো ক্যাটায়ন কাটা, মাইনাস দিয়েছি, ক্রস দিয়ে কেটে দিয়েছি, তার মানে প্লাস হয়ে গেছে ক্যাটায়ন। অ্যানায়ন কখন হবে আর ক্যাটায়ন বা কখন হবে আমরা নিচেই বুঝতে পারছো। আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে যা যা আনুষঙ্গিক করা প্রয়োজন তা করে নিয়েছি। তার মানে আমরা আজকে রাসায়নিক বন্ধন এর গুরুত্বপূর্ণ টপিক আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। তার ধারাবাহিকতায় এই আলোচনাগুলো। তো অ্যানায়ন কখন এবং ক্যাটায়ন কখন? তোমরা জানো কোনো মৌল যখন ইলেকট্রন ত্যাগ করে ছেড়ে দেয় তখন সে ধনাত্মক আয়ন, তার মানে ক্যাটায়নে পরিণত হয়। আবার যখন কোনো মৌল সে ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে তখন সে ঋণাত্মক আয়নে আয়নিত হয়। তো এক্ষেত্রে আমি বেশি কথা বাড়াবো না। ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়ন, ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়ন, বাকিটা আলোচনা হবে আয়নিক বন্ধনে। শিক্ষার্থী বন্ধুরা, গুরুত্বপূর্ণ টপিক আয়নিক বন্ধন। মুখে মুখে সংজ্ঞাটা বলে দিই, লিখে দেব না। ইলেকট্রন আধান প্রদানের মাধ্যমে ধনাত্মক ঋণাত্মক আয়নের সৃষ্টি হয় এবং ঋণাত্মক এবং ধনাত্মক বিপরীতধর্মী চার্জ পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠিত হয় বা আয়নের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। আমরা আজকে আয়নিক বন্ধনের ব্যাখ্যা শিখব। নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখব। সোডিয়াম ক্লোরাইড, তোমাদের পরীক্ষায় আসতে পারে সোডিয়াম ক্লোরাইড কোন ধরনের যৌগ, ব্যাখ্যা করো। আমি চেষ্টা করব সহজভাবে উপস্থাপন করার জন্য, তোমরা নিশ্চয়ই ভালোভাবে খেয়াল করবে। সোডিয়াম ইলেকট্রন সংখ্যা দিবেন 1s2, 2s2, 2p6, 3s1। প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে। আমি আবারও বলি, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11 বা 11টি। বিন্যস্ত রয়েছে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 6 আর 2 8টি, তৃতীয় শক্তি স্তরে 1টি। আমরা আগে আলোচনা করেছি যে কোনো মৌল তখনই যৌগ গ্রহণ করার উপযোগী হবে যখন তার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে অথবা তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস এর ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করবে। দেখো তো সোডিয়াম এর ইলেকট্রন কয়টি? 11টি। তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস কি? নিয়ন। কয়টি? 10টি। তাহলে সোডিয়ামের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করতে সে কি দিবে নাকি নিবে? অবশ্যই দিবে। এই যে সর্বশেষ কক্ষপথের খুব সহজেই সে দিতে পারে। তাহলে সোডিয়াম যদি তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি দিয়ে দেয় বা ত্যাগ করে তাহলে সে কি আধানে আয়নিত হয়? ধনাত্মক। কি হবে দেখো, এনে সে ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, কি হলো? সোডিয়াম ধনাত্মক আয়ন। আমি আবারও বলি, কোনো মৌল যৌগ গঠনের তখনই উপযোগী হবে যখন তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করবে। তো সোডিয়ামের ক্ষেত্রে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়ন কত? 10। তা 10 হতে হলে
একটা ইলেকট্রন ত্যাগ করতে হয়, সোডিয়াম বিয়োগ ইলেকট্রন কি হয়ে গেল, সোডিয়াম ধনাত্মক, মানে আগের আলোচনা ক্যাটায়ন। এবার আসি ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিন 17 কীভাবে বিন্যস্ত থাকে, 1s2 2s2 2p6 3s2 3p5। শিক্ষার্থী বন্ধুরা, ক্লোরিনের 17টি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 7টি। তাহলে দেখেই বুঝতে পারছো অষ্টক পূরণ করার জন্য একটি ইলেকট্রন প্রয়োজন। আরও অন্যভাবে বলি, ক্লোরিন এর নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস কি, আর্গন। কেন আর্গন? আর্গনের কত, 18 আর ক্লোরিনের 17 নিকটবর্তী 18, আর্গন 18। তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করতে অবশ্যই একটি ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন। কই পাবে? সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করছিল, সেই ত্যাগকৃত ইলেকট্রন যদি ক্লোরিন গ্রহণ করে তাহলে কি হবে, 8 হয়ে যাবে। আর্গনের ইলেকট্রন বিন্যাসের কাঠামোর অনুরূপ কি হবে দেখো, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলো, তাই আমি যোগ চিহ্ন দিয়েছি, কি হয়ে গেল, ঋণাত্মক। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের এই ব্যাখ্যাটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। আর মাত্র 2টি লাইন বা 1 মিনিট সুন্দর করে তোমরা তুলো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আলোচনা শেষের পর্যায়ে, আমি তো আগেই বলেছি, দেখো এখন কি কাজ। ধনাত্মক সোডিয়াম আয়ন ও ঋণাত্মক ক্লোরিন আয়ন পরস্পরের সাথে যুক্ত হলো। কেন? আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো ধনাত্মক সোডিয়াম ঋণাত্মক ক্লোরিন যুক্ত হয়ে কি হলো, সোডিয়াম ক্লোরাইড, যা একটি আয়নিক যৌগ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনার পূর্বে বলে নিয়েছি আয়ন উৎপন্নের মাধ্যমে বা আয়ন দ্বারা গঠিত যৌগকে বলা হয় আয়নিক যৌগ। দেখো, ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়নিক যৌগ গ্রহণ করলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমি চেষ্টা করেছি ভালো করার জন্য। আমার ক্লাস তখনই ভালো হবে যদি তোমরা বুঝতে পারো। তো আমার ক্লাস কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে। আর ক্লাস ভালো লাগলে আমার ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।